প্রিয় দর্শক, খলিলুর রহমান জীবনে দুবার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছিলেন, যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতা যাওয়ার পথ পরিষ্কার করেছে। ২০০১ সালে তিনি ছিলেন তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। ২ দশকেরও বেশি সময় পরে আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকে মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে দুই পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন। ইউনূস প্রশাসনের ভিতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উদাহরণস্বরূপ, ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করেছিলেন। ওই প্রস্তাবনায় ফ্যাক্ট চেকার এবং সাংবাদিক একটি নেটওয়ার্ক তৈরি করে চালানোর কথা বলা হয়েছিল, যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। তার কর্মতৎপরতায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল, যাকে অনেকে বেশ সতর্ক এবং ধীর গতি হিসেবে বিবেচনা করতেন। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ে বৈঠকের আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ বিদ্রোহী কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটনের এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনূসকে বাংলাদেশের স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয় ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। আলোচনার সাথে সম্পৃক্ত এক কূটনীতিকের ভাষ্যমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। তার এই উভয় কর্মকাণ্ডই দেশের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল। সম্প্রতি বাণিজ্য আলোচনায় তার প্রভাবের আরেকটি উদাহরণ লক্ষ্য করা যায়। তিনি মার্কিন তুলার আমদানির শর্তে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক মুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। অনেক রপ্তানিকারক তার আগে আলোচনাটি সমালোচনা করেছে, তারাও এই সুবিধায় নীরবে উচ্ছ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এবং তুলার বাজার হারানোর সংখ্যা থাকা ভারতের বিষয়টি দ্রুত জাতীয় রাজনৈতিক ইস্যুতে রূপ নেয়। চমৎকার একাডেমিক ক্যারিয়ার অধিকারী জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনের মূল কারিগর ছিলেন। সেই সময় রোহিঙ্গা কূটনীতিতে তার প্রভাবশালী ভূমিকার কারণে সামরিক এস্টাবলিশমেন্টের সাথে তার টানাপোড়েন দেখা দেয়। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন, যাতে স্থবির হয়ে পড়া অত্যাবশ্যক আলোচনা পুনরায় শুরু করা যায়। এটি এমন এক সময় ঘটেছিল যখন রোহিঙ্গা বিদ্রোহীরা আরাকান আর্মির মোকাবেলায় সীমান্ত এলাকায় অবস্থান মজবুত করেছিল। রোহিঙ্গা সংকট সমাধানে এই ভিন্নধর্মী পন্থাই মূলত উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। তবু যে প্রতিষ্ঠানটিকে খেপানোর সামরিক বাহিনীর পক্ষে কঠিন, সেই জাতিসংঘের সাথে নিজের ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি এক ধরনের ভিন্ন সক্ষমতার প্রভাব ইঙ্গিত দেন। ১ মাস পরে ব্যাংককে তিনি তার কৌশল পরিবর্তন করেন, যেখানে তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন এবং যার সেনাবাহিনী সেই আরাকান আর্মির বিদ্রোহকে আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল। থান সুয়ের
ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান একটি বৈঠকের প্রস্তাব দেন, যাকে আন্তর্জাতিক বিশ্ব অনেকটা একঘরে করে রেখেছিল। এরকম একটি বৈঠকে সেই সময় জান্তা সরকার এক ধরনের বৈধতার জন্য জরুরি ছিল। খলিলুর রহমানের এই দর কষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং তা কাজে লাগানোর চেষ্টা করেন। ইউনূসের এক উপদেষ্টা জানিয়েছিলেন যে বৈঠকের আগে খলিলুর রহমান জেদ ধরেন যে মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে হবে, যা মিয়ানমারের কর্তৃপক্ষ দীর্ঘকাল ধরে এড়িয়ে চলছিল। মন্ত্রী শেষ পর্যন্ত তা মেনে নিতে বাধ্য হন। একই সম্মেলনে খলিলুর রহমান ভারতের প্রভাবশালী ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথ প্রশস্ত করেন। পরবর্তীতে ভারত সফরে তিনি আবারও দোভালের সাথে সাক্ষাৎ করেন। সে সময়ে তার সাথে এমন একজন সাবেক অ্যাক্টিভিস্ট ছিলেন যার সরকারি নিয়োগ তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এই ঘটনাটিতে তার লক্ষ্য অর্জনের আনুষ্ঠানিক নিয়ম নীতি এড়িয়ে যাওয়ার প্রবণতাকেই তুলে ধরে। খলিলুর রহমান খলিলুর রহমানের উপরে ইউনূসের নির্ভরশীলতা মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা দূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খলিলুর একজন রাজনৈতিক দূত হিসেবেও কাজ করতেন। তার এক সহকারীর মতে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন, ইউনূস সেই দপ্তরটি খলিলুর রহমানকে দেওয়ার কথা ভাবছিলেন। তখন জামাত ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনূস পিছু হটেন। ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরো মজবুত করেছে বলে ধারণা করা হয়। যে দলটি একসময় তার বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে তার পদত্যাগ দাবি করেছিলেন, আজ তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত করেছেন। তবে খলিলুরের সমালোচকের অভাব নেই। অনেক জেনারেল এখনো তাকে সন্দেহের চোখে দেখেন। তাকে প্রশাসনে রাখা এবং পদোন্নতি দেওয়ার মাধ্যমে তারেক রহমান সম্ভবত বৈদেশিক নীতির নিরবিচ্ছিন্নতার বজায় রাখার চেয়েও বড় কিছু বোঝাতে যাচ্ছেন। তিনি এমন একজনকে নিজের পাশে রাখছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের অলি-গলি চেনেন এবং সম্ভবত এর মাধ্যমে তিনি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের স্বাধীন অবস্থানের জানানো দিচ্ছেন। আপাতত জেনারেলদের সামনে এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া খুব বেশি বিকল্প নেই।